বছর শেষ হতে বাকি আর অল্প কিছুদিন, কিন্তু দেশের রাজনীতিতে এখনো যে প্রশ্নটি সবচেয়ে আলোচিত সেটি হলো আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রক্রিয়া কতটা প্রস্তুত। 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই জুলাই সনদে প্রস্তাবিত উচ্চকক্ষ নিয়ে উত্তেজনা মাত্রা পেয়েছে। কারণ এই উচ্চকক্ষ সরাসরি গণভোটে অনুমোদিত সুপারিশের ভিত্তিতে গঠিত হবে এবং এটি বাংলাদেশের সংসদীয় কাঠামোর সবচেয়ে বড় পরিবর্তন হতে যাচ্ছে। তাই উচ্চকক্ষ বাস্তবায়ন হলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, ক্ষমতার ভারসাম্য এবং আইন প্রণয়নের ধারা কিভাবে বদলে যাবে তা নিয়েই এখন প্রধান কৌতূহল। জুলাই সনদ অনুযায়ী উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে 100। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত 300 সংসদ সদস্য নিম্নকক্ষে বসবেন। আর উচ্চকক্ষ গঠিত হবে দলগুলো নির্বাচনে যত শতাংশ ভোট পাবে তার অনুপাতে। অর্থাৎ কোনো দল যদি 10% ভোট পায় তবে উচ্চকক্ষে তারা পাবে 10টি আসন। তবে ন্যূনতম 1% ভোট ছাড়া কোনো দলই উচ্চকক্ষে প্রবেশ করতে পারবে না। এতে ছোট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব বাড়লেও বাস্তবে জনগণের আস্থা অর্জন করলে তবেই তারা উচ্চকক্ষের সদস্য হতে পারবে। উচ্চকক্ষের অন্যতম ইতিবাচক দিক হলো এটি বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং রাজনৈতিক দলের মধ্যে নীতিভিত্তিক প্রতিযোগিতা বাড়াবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্লেষকদের মতে উচ্চকক্ষে অংশগ্রহণের সুযোগ পেলে ছোট দলগুলো জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারবে। একই সঙ্গে সরকারের উপর একটি অতিরিক্ত নজরদারি হবে, যা দায়িত্ববোধ বাড়াবে। এ ব্যবস্থায় বিরোধী দলগুলোর প্রভাবও উচ্চকক্ষে তুলনামূলকভাবে বেশি হতে পারে, কারণ নির্বাচনের ভোট অনুপাত এখানে সরাসরি প্রতিফলিত হবে। ফলে ক্ষমতার ভারসাম্য রক্ষায় এটি একটি উল্লেখযোগ্য ব্যবস্থা হয়ে উঠতে পারে। তবে উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। অর্থ বিল ছাড়া অন্য সব বিল উচ্চকক্ষে পাঠানো হলেও এখতিয়ার মূলত পর্যালোচনা ও সুপারিশে সীমাবদ্ধ। উচ্চকক্ষ কোনো বিল প্রত্যাখ্যান করলে তা পুনর্বিবেচনার জন্য নিম্নকক্ষে ফিরে যাবে, কিন্তু নিম্নকক্ষ পরপর 2 অধিবেশনে বিল পাশ করলে উচ্চকক্ষের সম্মতির প্রয়োজন নেই। সেক্ষেত্রে সরাসরি রাষ্ট্রপতির অনুমোদনেই পাঠানো হবে। তাই সাধারণ আইন প্রণয়নে উচ্চকক্ষের প্রভাব খুব বেশি নয়। তবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের ক্ষমতা উল্লেখযোগ্য। এখানে সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন বাধ্যতামূলক। অর্থাৎ দেশের মৌলিক কাঠামো পরিবর্তন বা বড় সিদ্ধান্তে উচ্চকক্ষ হবে নির্ধারক শক্তি। এখন বড় প্রশ্ন হলো উচ্চকক্ষে বসবেন কারা। প্রচলিত নিয়ম হচ্ছে নিম্ন ও উচ্চকক্ষের সদস্য পৃথক ব্যক্তি হন। জার্মানি, নেপাল, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা প্রায় সব দেশেই একই প্রার্থী 2 কক্ষে একসঙ্গে থাকতে পারবে না। বাংলাদেশেও দলগুলো নির্বাচনের আগে উচ্চকক্ষের মনোনীত সদস্যদের তালিকা নিতে পারে বলে ধারণা পাওয়া যাচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জটিলতা হলো দেশের প্রায় সব বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনাও প্রবল। ফলে তারা নিম্নকক্ষে বসবেন বলেই ধারণা করা যায়। তাহলে উচ্চকক্ষে কারা বসবেন? দলের দ্বিতীয় সারির নেতারা কি জনগণের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা অর্জন করবেন? তাদের ম্যান্ডেট কতটা শক্তিশালী হবে এটা নিয়েও প্রশ্ন তুলছে। অন্যদিকে শীর্ষ নেতারা চাইলে নিম্নকক্ষের আসন ছেড়ে উচ্চকক্ষে যেতে পারেন, কিন্তু এতে উপনির্বাচন ও রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, যা সংসদ পরিচালনা জটিল করতে পারে। তাই প্রথমবারের মতো উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর কাঠামো, সদস্য নির্বাচনের প্রক্রিয়া এবং দলগুলোর অবস্থান সম্পর্কে স্বচ্ছ রোডম্যাপ। অন্তর্বর্তীকালীন সরকার উচ্চকক্ষের দায়িত্ব, ক্ষমতা ও নির্বাচন পদ্ধতি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলে রাজনৈতিক অনিশ্চয়তা কমবে এবং জনগণের আস্থাও বাড়বে। সব মিলিয়ে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে উচ্চকক্ষের অন্তর্ভুক্তি গণতন্ত্রকে নতুন মাত্রা দিতে পারে। তবে এই নতুন বাস্তবতা কতটা কার্যকর হবে তা নির্ভর করবে উচ্চকক্ষ কিভাবে গঠিত হয়, সেখানে কারা বসেন এবং রাজনৈতিক দলগুলো এটিকে কতটা গুরুত্ব দিয়ে পরিচালনা করে তার উপর।